রাজনীতিতে পর্দার আড়ালের খেলা সবসময় রহস্যময়। একটি পরিত্যক্ত ঘর, মেঝের উপর ছড়িয়ে আছে ছিঁড়ে ফেলা কিছু সরকারি নথি। মাঝরাতে নিস্তব্ধতা ভেঙে একটি ফোনের স্ক্রিন জ্বলে ওঠে, যেখানে বড় করে লেখা একটি নাম, সৈয়দা রিজওয়ানা হাসান। বাইরে থেকে যাকে মনে হয় পরিবেশের অতন্ত্র প্রহরী, আইনের ধারক, তারই ড্রয়িং রুমের বদ্ধ দরজার ওপাশে কি চলছিল দেশ দখলের কোনো ভয়াবহ মাস্টার প্ল্যান। মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্ধকার গলি থেকে শুরু করে বর্তমানের ইলেকশন ইঞ্জিনিয়ারিং, সবই কি ছিল একটি সুপরিকল্পিত নীল নকশা? আজ আমরা উন্মোচন করব এমন এক রহস্য যা শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। ক্ষমতার অলিন্দে বসে কারা খেলছিল দাবার চাল? সাধারণ মানুষের ভোটাধিকার কি তবে স্রেফ এক সাজানো নাটক ছিল? তৈরি হন, কারণ সত্যের প্রতিটি স্তর আজ তাসের ঘরের মতো ভেঙে পড়বে আমাদের এই ইনভেস্টিগেশনে। আমাদের এই অনুসন্ধানী যাত্রার শিকড় খুঁজতে পিছিয়ে যেতে হবে আজ থেকে কয়েক দশক আগে। ইতিহাসের পাতাগুলো উল্টালে এমন কিছু তথ্য বেরিয়ে আসে যা বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপটকে করে তোলে চরম সংবেদনশীল এবং বিতর্কিত। সৈয়দা রিজওয়ানা হাসান, যাকে এদেশের সুশীল সমাজ একজন বুদ্ধিজীবী এবং পরিবেশকর্মী হিসেবে চেনে, তার পারিবারিক বংশলতিকা নিয়ে সম্প্রতি এক বিস্ফোরক দাবি তুলেছেন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এবং প্রবীণ মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান। ফজলুর রহমান ক্যামেরার সামনে দাঁড়িয়ে যা বলেছেন তার রীতিমতো পিলে চমকে দেওয়ার মতো। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, রিজওয়ানা হাসানের বাবা সৈয়দ মহিবুল হাসানের ভূমিকা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মোটেও গৌরবের ছিল না, বরং তিনি ছিলেন সেই কালো শক্তির একনিষ্ঠ দোসর যারা মুক্তিকামী মানুষের বিপক্ষে অস্ত্র ধরেছিল। ফজলুর রহমানের দাবি, তিনি নিজেই সেই সময়ের সাক্ষী যখন মহিবুল হাসান রাজাকার এবং আল বদর বাহিনীর সাথে যোগসাজশ করে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কাজ করেছেন। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ওনার বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব মাত্র ১৮ কিলোমিটার। আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে জানি এই এলাকায় কারা কারা দালাল ছিল। রিজওয়ানা হাসানের বাপ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। এই তথ্যটি যখন প্রথম জনসমক্ষে আসে, তখন সাধারণ মানুষের মনে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়। জনপ্রিয় সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন এই আগুনের শিখায় যেন ঘি ঢেলেছেন। তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি একের পর এক নথিপত্র এবং যুক্তি তুলে ধরেছেন যা রিজওয়ানা হাসানের বিতর্কিত অতীতকে প্রমাণ করে। ইলিয়াস হোসাইনের মতে, রিজওয়ানা হাসানের বর্তমান কর্মকাণ্ড আসলে তার বাবার সেই অসমাপ্ত এজেন্ডারই একটি আধুনিক সংস্করণ। এটি কি কেবলই একটি ব্যক্তিগত আক্রমণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর পর্দার আড়ালের ষড়যন্ত্র যা বাংলাদেশকে আবারও সেই অন্ধকার সময়ের দিকে ঠেলে দিতে চায়? এই রহস্যের জট যত খুলছে, ততই সাধারণ মানুষের মনে ঘৃণা ও বিস্ময় দানা বাঁধছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এবং পরবর্তীতে প্রথম আলোর সাক্ষাৎকারে রিজওয়ানা হাসান এমন কিছু শব্দ উচ্চারণ করেছেন যা বাংলাদেশের গণতান্ত্রিক ভিত্তিতে তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি অত্যন্ত গর্বের সাথে দাবি করেছেন যে তার দায়িত্ব পালনকালে তিনি এবং তার সমমনা শক্তিরা একটি নির্দিষ্ট আদর্শিক গোষ্ঠীকে, অর্থাৎ জামায়াতকে, মেইনস্ট্রিম বা মূলধারার রাজনীতিতে আসতে দেননি। রিজওয়ানা হাসানের আত্মবিশ্বাসী উচ্চারণ কি তবে কোনো ডিপ স্টেট বা অধ্যস্য শক্তির ইশারায় ছিল? এই কৌশলের পেছনে কি কোনো আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক কাজ করছে, নাকি এটি কেবলই রিজওয়ানা হাসানের ব্যক্তিগত জিঘাংসা? যখন কোনো উপদেষ্টা বলেন যে তারা কাউকে রাজনীতিতে জায়গা দেবেন না, তখন বুঝতে হবে গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটি মারা হয়ে গেছে। এটি কোনো মুখ ফসকে বের হওয়া কথা নয়, বরং এটি ছিল এক গভীর নীল নকশা যা বাংলাদেশকে একটি নির্দিষ্ট ব্লকের পদানত করে রাখতে চায়। রিজওয়ানা হাসানের বিরুদ্ধে সবচেয়ে বড় এবং সাংঘাতিক অভিযোগটি এনেছেন জামায়াত নেতা ও ঢাকা ১৭ আসনের প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। তিনি অভিযোগ করেছেন যে বিগত নির্বাচনে যখন ভোটের লড়াই চরম উত্তেজনায় পৌঁছেছিল, তখন পর্দার আড়ালে বসে নিয়ন্ত্রিত হচ্ছিল ফলাফল। ঢাকা ১৭ আসনে যখন দাড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াত প্রার্থী বড় ব্যবধানে এগিয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে একটি রহস্যময় ঘটনা ঘটে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই খবর আসে যে ৫০টি কেন্দ্রের ভোট গণনা এখনও বাকি।
অথচ নির্বাচন কমিশনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই রিজওয়ানা হাসানের প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশনায় থাকা মিডিয়া সেল হঠাৎ করেই ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে দেয়। এই আগাম ঘোষণা কেবল জনগণের মধ্যে বিভ্রান্তিই ছড়ায়নি, বরং ভোট গণনার পুরো প্রক্রিয়াকেই প্রভাবিত করেছে। খালিদুজ্জামান তার ফেসবুক পোস্টে প্রশ্ন তুলেছেন, কেন এবং কার নির্দেশে নির্বাচন কমিশনকে তুচ্ছজ্ঞান করে এই ধরনের ঘোষণা দেওয়া হলো? এটি কি স্রেফ মিডিয়ার অতি উৎসাহ ছিল, নাকি এর পেছনে ছিল কোনো সুনিপুণ ইলেকশন ইঞ্জিনিয়ারিং? এই ঘটনার পর রিজওয়ানা হাসান নিজেই যখন টিভিতে স্বীকার করেন যে তারা নির্দিষ্ট শক্তিকে ক্ষমতায় আসতে দেননি, তখন জামায়াত নেতারা দাবি করেন যে তিনি আসলে নিজের অপরাধের রাজসাক্ষী হয়ে গেছেন। এই অভিযোগ সত্য প্রমাণিত হলে এটি হবে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের অন্যতম বড় জালিয়াতি। আজ জনমনে প্রশ্ন, সেই রাতের সেই অন্ধকারে কত হাজার মানুষের রায়কে হাইজ্যাক করা হয়েছিল? এই মাস্টারমাইন্ডের পরিকল্পনা কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল? বন্ধুরা, ক্ষমতার এই অন্ধকার গলিপথ এবং পর্দার আড়ালের ভয়ঙ্কর সত্যগুলো আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নিয়ে আসছি। আমাদের এই অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী অংশে আমরা এমন কিছু তথ্য ফাঁস করব যা শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। এই ধরনের আরও ইনডেপথ ইনভেস্টিগেটিভ ভিডিও পেতে এবং সত্যকে সবার সামনে তুলে ধরতে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আমাদের অনুসন্ধানের সবচেয়ে স্পর্শকাতর অংশটি হল রিজওয়ানা হাসানের স্বামী আবু বক্কর সিদ্দিকের অপহরণের ঘটনা। 2014 সালের সেই রহস্যময় অপহরণ এবং কয়েকদিন পর তার নাটকীয় ফিরে আসা আজও দেশবাসীর মনে এক অমীমাংসিত ধাঁধা হয়ে আছে। সেই সময় তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে রিজওয়ানা হাসানের এক অদৃশ্য সমঝোতার কথা শোনা গিয়েছিল। অভিযোগ রয়েছে নিজের ব্যক্তিগত ও পারিবারিক সুরক্ষা নিশ্চিত করতে এবং তৎকালীন সরকারের সুনজরে থাকতে তিনি নিজেই এই অপহরণ নাটক সাজিয়েছিলেন। মাত্র 300 টাকা নিয়ে সিএনজিতে করে ফিরে আসা এবং অপহরণদের কোনো হদিশ না পাওয়া, এই গোটা গল্পটি কি একজন সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়? এটি কি কেবলই একটি পারিবারিক নাটক ছিল, নাকি এর পেছনে ছিল তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলোর কোনো কারসাজি? জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাহের আহমেদ স্পষ্ট ভাষায় তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। বাইতুল মোকাররমের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে আসা হাজারো মানুষের কণ্ঠস্বর একটিই বার্তা দিচ্ছে, যিনি দেশের মানুষের সাথে প্রতারণা করেছেন, মিথ্যার উপর ভিত্তি করে নিজের কেরিয়ার গড়েছেন, তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। রিজওয়ানা হাসানের এই প্রতিটি বিতর্কিত অধ্যায় আজ জাতির সামনে একটি প্রশ্নচিহ্ন। তার বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগের যদি সুষ্ঠু তদন্ত হয়, তবে কি বেরিয়ে আসবে আরও বড় কোনো অন্ধকার সত্যি? রিজওয়ানা হাসানের এই কর্মকাণ্ডগুলোকে কেবল ব্যক্তিগত একক বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে ভুল হবে। এর গভীরে রয়েছে জটিল ভূ রাজনৈতিক হিসেব নিকাশ। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক ইমেজ এবং তার উন্নয়নমূলক দর্শনের আড়ালে কি একদল অতি বামপন্থী বা অতি লিবারেল শক্তি নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে? ব্যারিস্টার শাহরিয়ার কবির এই বিষয়টিকেই ইঙ্গিত করে বলেছেন যে রিজওয়ানা হাসান আসলে একটি ডিপ স্টেট বা অদৃশ্য রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কাজ করছেন। বর্তমানে রিজওয়ানা হাসানের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে রাজপথে। জামায়াতে ইসলামী সহ একাধিক দল তাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের দায়ে গ্রেফতারের দাবি তুলছে। সুপ্রিম কোর্টের আঙিনা থেকে শুরু করে মসজিদের প্রবেশদ্বার পর্যন্ত সর্বত্রই একটিই প্রতিধ্বনি, রিজওয়ানা হাসানকে আইনের আওতায় আনো। পুরো বিষয়টি ব্যবচ্ছেদ করলে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, সৈয়দা রিজওয়ানা হাসান কেবল একজন ব্যক্তি বা উপদেষ্টা ছিলেন না, বরং তিনি ছিলেন একটি বিশেষ ব্যবস্থার চালিকা শক্তি। ইতিহাসের কালো অধ্যায় থেকে শুরু করে বর্তমানের ডিপ স্টেট রাজনীতি, রিজওয়ানা হাসানের প্রতিটি পদক্ষেপই ছিল একটি ভয়াবহ প্রহেলিকা। আমাদের শেষ প্রশ্ন আপনার কাছে, যে উপদেষ্টা নিজেই জনগণের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার কথা গর্ব করে বলেন, তাকে কি আধুনিক রাষ্ট্রের ধারক বলা যায়, নাকি তিনি নিজেই ছিলেন একটি সুদূর প্রসারী আন্তর্জাতিক ষড়যন্ত্রের দাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁটি?